বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন। বাংলাদেশকে মেনেই সবাই রাজনীতি করছে, আমরাও তাই করছি। মুক্তিযুদ্ধ না মানলে নির্বাচনের প্রশ্নই আসে না। রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনানুগ প্রক্রিয়া সাংবিধানিক প্রসেসে পলিটিক্স করি আসছি আমরা। দেশটা ৭২-এর সংবিধান দ্বারা চলেছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে নানাভাবে। এখন প্রেক্ষাপট যখন তৈরি হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের একটি অর্জন, আমরা বারবার বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে, আমরাও তাই। সুতরাং এখানে পিছনের কথা আর টানার কোনো সুযোগ নাই। ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার হয়ে যাবে, সুতরাং নির্বাচনের প্রশ্ন আসবে কিভাবে? আর জুলাইটার হুবহু এরকম না হলো, জন আকাঙ্ক্ষার জায়গায় এই স্পিরিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে, যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক পথ চলা কঠিন। সেই জায়গা থেকে আমরা বলেছি যে জুলাইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করে রাজনীতি করব। এটা বিষয়টা হলো প্রস্তাব আলোচনা হয়ে যে জায়গায় কনক্লুশন হবে, সে জায়গায় না আমরা এটা বলতে পারি। আমরা তো আলোচনা ক্লোজ করি নাই। জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধান সংশোধন করে অর্ডার জারি হলে সেটি হবে সবচেয়ে বড় শক্ত অবস্থান। পরে গণভোট হলে এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের সুযোগ থাকবে না। তিনি আরো বলেন, জুলাই সনদ শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, এটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন। এই চেতনা ধারণ না করলে ভবিষ্যতে রাজনীতি করা ফেসিবাদী আমলের সবকিছু সংস্কার করে দিয়ে মুছে পরিষ্কার করে নবযাত্রা যে শুরু হবে, তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই। আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের উৎসম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। আমরা বলেছি লিখিতভাবে, আজকেও আমরা মৌখিক ব্যাখ্যা করেছি। আমরা বলেছি এটা হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি, যাতে পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়। বাংলাদেশে এই ধরনের ইতিহাস আছে, অনেক বিষয় আইন হয়েছে, আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে, রহিত হয়েছে, এমনকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু রহিত হয়েছে। ষোড়শ সংশোধনী সাম্প্রতিককালে যেটা হয়েছে, এটা কিন্তু পার্লামেন্টের সংশোধনী, সেটাও কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে আমরা এমন একটা কাজ করতে চাই আইনগতভাবে, যেটা কত চ্যালেঞ্জ হলে টিকবে না। সেটার ওয়ে হচ্ছে কনস্টিটিউশন অর্ডার, কনস্টিটিউশনাল না, কনস্টিটিউশন অর্ডার। ভালো করে খেয়াল করবেন, এটা সংবিধান আদেশ। কনস্টিটিউশনাল তো সংবিধানের ভিতরে ব্যাখ্যা করার সুযোগ আছে। যেহেতু বাংলাদেশের সংবিধান গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে সরকার গঠন হয়েছে, সেটা সাংবিধানিক প্রসেস হয়েছে, এবারে বিতর্ক আছে। তাহলে একটা দুর্বলতা এখানে আছে। অর্ডার শিটটা আপনারা নিশ্চয় পেয়েছেন। অর্ডার তো না, এটা অ্যাডভাইজার। অ্যাডভাইজ যেটা করেছে আমাদের অ্যাটর্নি জেনারেলের অপিনিয়নের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট, এটা কোনো আইনি ভিত্তি রচিত হয়েছে বলে অনেকেই মনে করে না। এটা একটা সাজেশন, একটা সাজেশনকে লিগ্যাল বেস ধরা, সেই ভিত্তিতে একটা সরকার গঠন করা, এটা অনেকেই ভুল বলছে। লিগ্যাল এক্সপার্ট অপিনিয়নে এটা ভুল বলে মতামত এসেছে। তাহলে এই ধরনের আরেকটা ভুলের পথে আগানো যাবে না। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের বলে যেটা বলা হচ্ছে, এটা আগেও একটা ভুল পদক্ষেপ ছিল বলে অনেকেই মনে করে লিগ্যাল এক্সপার্টরা, এবং এখনও একই লাইনে যদি আমরা হাঁটি, তাহলে আবার এটা চ্যালেঞ্জে পড়বে। তাহলে আমরা কি সারা জীবনে এই ক্রাইসিসে ভুগবো? সারা জীবনে আমরা রক্ত দেব, জীবন দেব? আমরা কি
বারবার এরকম একটা ফেসিবাদের উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য এই সংস্কার করছি? অবশ্যই নয়। সেই জন্য সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান। অতীতে এগুলোর অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা দিয়েছি। 70 সালের এলএফের কথা বলেছি, 77 সালেরটা বলেছি, 91-এর যে সংসদীয় পদ্ধতির পুনর্বর্তন প্রেসিডেন্ট সিস্টেম যেটা বাতিল করা হলো, এই সব বিষয়ে রেফারেন্স অনেক আছে। এটার সাথে আরও শক্তিশালী অর্ডার এটা হবে, কারণ আর্টিকেল 7-এ যে জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে, তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয়, এটা সবচেয়ে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরও শক্তিশালী করতে পারে, মানে শক্তির উপর শক্তি, জোরের উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেয়া হয়। বাংলাদেশে 3বার রেফারেন্ডাম হয়েছে, এগুলো আপনারা জানেন। সে একই রেফারেন্সে আমরা রেফারেন্ডামে যাই, তাহলে আর বিন্দু পরিমাণও সিদ্ধ ও মুক্ত থাকার সুযোগ এখানে নাই। আইনি চ্যালেঞ্জ বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আর থাকবে না। আমরা এই প্রস্তাবটা দিয়েছি। এবারে দ্বিমত যদি থাকে, ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে তো ঐক্যমতে আনার জন্য, ঐক্যমত্য কমিশন এটা আলোচনা কন্টিনিউ করে সবাইকে একমত করতে পারে, কাছাকাছি আনতে পারে। যেমন 84টা তো হয়েছে ঐক্যমত, একই প্রক্রিয়া এখানেও বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ঐক্যমতে আসতে পারে। সরকার নিতে পারে, সরকারে একটা পদক্ষেপ নিতে পারে। উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা এবং মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে জামায়াতকে ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতারা সম্প্রতি একই দাবি করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের শীর্ষ 5 নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে এসব রায়কে জামায়াত বিচারিক হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে আসছে এবং দলটি ৭১-এর ভূমিকার জন্য কখনোই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। দিলরুবা খান, দৈনিক আর নিউজ।